अस्सलाम वालेकुम, मैं हूं कमर अब्बास पाक बंगला ब्लॉग के साथ। वेलकम बैक टू अनदर वीडियो। बहुत सारे दोस्त जो हैं काफ़ी दिनों से पूछ रहे थे कि मेरी वीडियोस नहीं आ रही, तो इंशाल्लाह अब वीडियो का जो सिलसिला है रेगुलर होगा। तो जो नए दोस्त वीडियो देख रहे हैं वो चैनल को सब्सक्राइब कर लें और बेल के आइकॉन के क्लिक कर लें ताकि आने वाली हर वीडियो आप तक पहुंचती रहे। আজকের আমার যে ভিডিও আসলে আমার বাংলাদেশী ভাই বোনদের জন্য যারা এলামা ইকবাল স্কলারশিপ অ্যাপ্লাই করছে আর তারা সিলেক্ট হয়েছে, মেরিট লিস্টে নাম আসছে তাদের জন্য। কারণ ওদের জন্য নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে পাকিস্তানের স্টুডেন্ট ভিসা। তো আমি আজকে স্টুডেন্ট ভিসা ব্যাপারে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা বুঝতে পারবেন যে এটা স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমটা হচ্ছে যে স্টুডেন্টের দুইটা ক্যাটেগরি। একটা হচ্ছে পাকিস্তানি স্টাডি ভিসা স্টুডেন্ট যারা নর্মাল মানে এডুকেশনের জন্য যেমন ব্যাচেলার বা অনার্স বা মাস্টার পিএইচডির জন্য যাবে তাদের জন্য স্টুডেন্ট ভিসা লাগবে। আর দ্বিতীয় হইলো যে যারা মাদ্রাসা স্টাডির জন্য যাবে, ইসলামিক স্টাডির জন্য যাবে তাদের জন্য মাদারিস ক্যাটাগরিতে ভিসা লাগবে। তো এই মানে একটা ডিফারেন্স আছে এটার মধ্যে। এখন আমি বলবো যে মাদারিসের ব্যাপারে আমি আগে ভিডিও আপলোড করে রাখছি। এখন আজকে আমি স্টুডেন্ট ভিসা ব্যাপারে কথা বলবো। তো এর জন্য ডকুমেন্টস রিকোয়ার্ড থাকবে। প্রথম হচ্ছে যে আপনার যে মানে যা ইউনিভার্সিটিতে সিলেকশন হয়েছে ওখান থেকে একটা অ্যাডমিশন লেটার বা বোনাফাইড লেটার লাগবে। দ্বিতীয় হইল যে এনওসি, আপনাদের যে হোম কান্ট্রি আপনার ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি থেকে একটা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এরপরে এনওসি লাগবে আপনার যে যেমন আপনি পাকিস্তানে যাচ্ছেন তো ওখানে হায়ার এডুকেশন কমিশন এইচইসির থেকে বা ওখানে এডুকেশন মিনিস্ট্রি থেকে, এই দুইটার থেকে এনওসি লাগতে পারে, দুইটার মধ্যে একটা থেকে। আর নেক্সট হইলো যে এনওসি পাকিস্তান এমবাসি ঢাকা থেকে একটা এনওসি লাগবে যে আপনারা ওখানে যাবেন, তাদেরকে কোনো অবজেকশন নাই, এটা একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে যে স্পন্সর লেটার লাগবে। যদি আপনারা স্কলারশিপে যাচ্ছেন তখন আপনার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট আছে সেটার জন্য একটা স্পন্সরশিপ লেটার লাগবে আপনার ওখানে ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশন কমিশন থেকে। আর যদি আপনারা সেলফ ফাইন্যান্সে যাচ্ছেন, স্কলারশিপ ছাড়া স্টাডি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে যেটা মানে প্রুফ করবে যে আপনারা এটা ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্সেস ওটা বিয়ার করতে পারবেন কিনা। এরপরে আপনার পাসপোর্ট লাগবে যেটা কমপক্ষে আপনার 6 মাস থেকে 1 বছরের মতো ভ্যালিড থাকলে হবে। আর ভালো হবে যে আপনারা যদি পাসপোর্ট এক্সপায়ারির কাছে থেকে মানে 6 মাস বা 1 বছর, তো ভালো হবে যে আপনারা নতুন পাসপোর্ট রিনিউয়াল করে নিলে ভালো হবে 10 বছরের বা 5 বছর। আর এরপরে হচ্ছে আপনার ছবি লাগবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর আপনার যে এডুকেশনাল ডকুমেন্টস আছে সেটা আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন। প্রথম হচ্ছে যে আপনার যেমন এসএসসি বা এইচএসসি সেটা টেস্ট করতে হবে বোর্ড থেকে টেস্ট করার পরে টেস্ট করবেন মোফা থেকে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ। আর এরপরে যে ইউনিভার্সিটির ডকুমেন্টসগুলো আছে যারা মাস্টারের জন্য অ্যাপ্লাই করছে সেটা প্রথম যে ইউনিভার্সিটি থেকে অনার্স করছেন ওখান থেকে অ্যাটাচ করবেন। তারপর ওটা নিয়ে যাবেন মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার বাংলাদেশ, এখান থেকে অ্যাটাস্টেশন করবেন, পোস্টাইল করবেন। তো এসবগুলা কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনারা ভিসা আবেদন করতে পারবেন। তো ভিসা আসতে একটু সময় লাগে। স্টাডি ভিসাতে আপনারা আবেদন করবেন, তারপর কিছুদিন পর আপনাকে ইন্টারভিউর জন্য ইমেল আসবে, ডেট এবং যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সে ডেটে আপনারা যাবেন, ওখানে ইন্টারভিউ দিবেন। সব কিছু ওখানে যে কাগজপত্র অনলাইন জমা দিয়েছেন ওটা আবার ওখানে ফিজিক্যালি হার্ড কপিস নিয়ে যাইতে হবে, এর পাশাপাশি অরিজিনালও নিয়ে যাইতে হবে। ওখানে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে বলে দিবে যে যদি আপনার রিভিউতে থাকে অ্যাপ্লিকেশন তাহলে রিসাবমিট করে দেবেন।
আপনারা ওখানে লগ ইন করে আবার রিসাবমিট করে দিবেন। রিসাবমিটের পরে আপনার কেসটা আবার ইন প্রসেস চলে যাবে। তারপর যে পাকিস্তানের হোম মিনিস্ট্রি বা ইন্টেরিয়র মিনিস্ট্রি ওখান থেকে আপনার অ্যাপ্রুভাল আসবে স্টাডি ভিসার জন্য। তারপর তারা ইমেইলে ভিসা আপনাকে অ্যাপ্রুভাল করা ইমেইলে পাঠিয়ে দিবে। ওখান থেকে আপনারা ডাউনলোড করা তারপর আপনারা টিকিট বুক করতে পারবেন। তো স্টাডি ভিসার জন্য যখন আপনি যাবেন তখন একটা লং স্টে থাকবে, মাল্টিপল এন্ট্রি ভিসা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়ান ওয়ে টিকিট বুক করে যাইতে পারেন। আর বিমানের বা যে কোনো এয়ারলাইনে আপনারা বুক করেন ওটার রুলটা দেখে নেবেন। কিছু একটা এয়ারলাইন আছে যেটা বলে যে না আপনাকে রিটার্ন টিকিট লাগবে। তো এটা যে এয়ারলাইন সিলেক্ট করতেছেন ওটার রুলটা দেখে নেবেন। আর এর পাশাপাশি আপনার কাছে পুলিশ ক্লিয়ারেন্সটা থাকলে ভালো হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে পাকিস্তান যদি যাচ্ছেন আপনি, তো ওখানে হচ্ছে যে বাহির থেকে যে মোবাইলগুলা নিয়ে আসা হয় সেটা ২ মাস চলার পরে বন্ধ হয়ে যায়। ওখানে পিটিএ অ্যাপ্রুভ পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি থেকে অ্যাপ্রুভ করাইতে হয়, রেজিস্টার করাইতে হয়, ট্যাক্স পে করতে হয়। তো আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, একটা অ্যান্ড্রয়েড মোবাইলের উপরে ২০-২৫,০০০ যদি ট্যাক্স পড়ে যায় পিটিআর, সেক্ষেত্রে তো একটা এক্সট্রা বার্ডেন পড়বে না। তো এটা থেকে ভালো যে আপনি এখান থেকে যে ইউজড মোবাইল আছে আপনারা ওটা নিয়ে যেতে পারেন। আর ওখানে যদি নতুন নিতে চান সেক্ষেত্রে ওখানে যায়া নিতে পারবেন। আর যদি আপনার এরকম কোনো মোবাইল থাকে যেটা ওখানে যায়া ব্লক হয়ে যায়, তো ওটাতে শুধু আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন, সিম ইউজ করতে পারবেন না। আবার যখন আপনার বাংলাদেশ ফেরত আসবেন তখন সে আবার চালু হয়ে যাবে। তো এরকম। যেটা মোবাইল পাকিস্তান থেকে নিবেন সেটা বাংলাদেশে আসলে বাংলাদেশের সিম ঢোকাইলে এটা চালু হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের আসার আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন যেটা সে যদি কোনো রুল জারি করে দেয় যে না আপনাকে বাহির থেকে নিয়ে আসতে সময় যে মোবাইল নিয়ে আসা হয় সেটা যদি রেজিস্ট্রি করা লাগে, কোনো ওর অ্যাপ্রুভাল বা ট্যাক্স পে করা লাগে, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা পে করা রেজিস্টার করতে হবে। তো এগুলা ব্যাপার আছে। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাকে রেসপন্স করব। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।